ব্যাঙ্গালোরের কর্নাডা থানা, যেখানে একের পর এক সেম প্যাটার্নে মার্ডার হচ্ছে, কিন্তু পুলিশ কোনো ক্লুই খুঁজে পাচ্ছে না। একের পর এক পুলিশের উপরে চাপ। অন্যদিকে সদ্যযুক্ত একজন পুলিশের সাথে স্থানীয় গ্যাংস্টারের ঝামেলা। একজন পানিপুরি বিক্রেতা রাজু তার অসুস্থ ছেলেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা, কিন্তু একটি রাতেই তাদের সবার জীবন উলটপালট হয়ে যায়। কি হয়েছিল সেই রাতে? সিরিয়াল মার্ডারের পিছনে কি বা কারা জড়িত? পুলিশ কি কোনো কুল কিনারা করতে পেরেছিল? সেসব জানবো আজকের এই মুভিতে। মুভিটি মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছিল। মুভিটির নাম কেস অফ কান্নাডা। মুভির প্রথমে আমরা শঙ্কর নামে একজন গ্যাংস্টারকে দেখি। একজন লোক শঙ্করকে গুলি করে মারতে চেয়েছিল, কিন্তু শঙ্কর তাকে হাতে নাতে ধরে এনে মেরে ফেলে। এরপর আমাদের রাজু নামে এক ব্যক্তিকে দেখানো হয়। রাজু পেশায় একজন পানিপুরিওয়ালা। রাজুর ছেলে বাসন্ত অসুস্থ, তাই রাজু তাকে গভর্নমেন্ট হসপিটালে নিয়ে এসেছে। ইনি হচ্ছেন ডক্টর সাহানা। সকল রিপোর্ট চেক করে দেখে বাসন্তের হার্ট প্রবলেম রয়েছে। তাই সাহানা রাজুকে বুঝিয়ে বলে যে বাসন্তের যে সমস্যা, সরকারি হসপিটালে তার ট্রিটমেন্ট করা সম্ভব নয়, এজন্য তাদেরকে প্রাইভেট হসপিটালে যেতে হবে। কিন্তু তার জন্য 10 থেকে 12 লাখ টাকা খরচ হতে পারে। তবে সাহানা বলে, আমার একজন পরিচিত ডক্টর আছে, যে মাত্র 5 লাখেই করে দিবে। আমি কথা বলে দিচ্ছি, দেরি না করে দ্রুত তার সাথে দেখা করবেন। ইনি হচ্ছেন এএসআই তিয়াগারাজ। তিয়াগারাজ একজন কনস্টেবলকে নিয়ে পেট্রোল ডিউটি করছিল। তখনই হঠাৎ তাদের কারের সামনে এক মহিলা এসে পড়ে। তিয়াগারাজ নেমে এলে মহিলা পাশের বাড়ির দিকে ইশারা করে কিছু বোঝাচ্ছিল। এজন্য তিয়াগারাজ টর্চ হাতে বাড়ির ভিতরে গিয়েই দেখে ফ্লোরে এক ব্যক্তির রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সাথে সাথে তিয়াগারাজ কন্ট্রোল রুমকে জানায়। ইনি হচ্ছেন এসিপি লক্ষ্মী। লক্ষ্মী গত রাতের খুনের বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন, কারণ এটা নতুন নয়। এর আগে এইখানে সেম প্যাটার্নে আরো কিছু খুন হয়েছে, কিন্তু খুনগুলো কারা, কি জন্য আর কিভাবে করছে কোনো ক্লুই তাদের কাছে নেই। তবে প্রতিটি একটি কমন ঘটনা, হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। শহরে এতগুলো সিরিয়াল কিলিং এর ঘটনা, অথচ পুলিশের কাছে কোনো ক্লুই নেই। এজন্য কমিশনারও লক্ষ্মীকে কল করে দ্রুত কেসগুলোকে সলভ করতে নির্দেশ দেয়। কিন্তু কোনো রকম ক্লু ছাড়া কিভাবে কেস সলভ করবে? লক্ষ্মী এখন তা নিয়েই খুবই চিন্তিত। মধ্যে থানায় নতুন একজনের পোস্টিং হয়, যার নাম এএসআই উইলসন। ইন্সপেক্টর মহেন্দ্রই এই উইলসনকে এখানে এনেছে ঘুষের টাকার বিনিময়ে। ভিতরে যখন লক্ষ্মী ভিকটিমের পরিবারকে জিজ্ঞাসাবাদ করছিল, এর মধ্যেই মহেন্দ্র উইলসনের জয়নিং লেটার নিয়ে গেলে লক্ষ্মী উইলসনের সাথে দেখা না করে সাইন করে দেয় এবং উইলসনকে ডে শিফটে রাখতে বলে। এদিকে শঙ্করের একজন লোককে পুলিশ গত রাতে অ্যারেস্ট করেছে, তাই শঙ্কর তার গ্যাং নিয়ে থানার বাইরে এসে ঝামেলা করছে। এটা নিয়ে পুলিশের কয়েকজনের সাথে তর্কের এক পর্যায়ে তারা পুলিশকে হুমকি দিচ্ছিল, যা শুনে রাগ সামলাতে না পেরে উইলসন শঙ্করকে থাপ্পড় মেরে বসে, আর সাথে সাথে ঝামেলা বেঁধে যায়। মহেন্দ্র এসে উইলসনকে সেখান থেকে নিয়ে যায়, আর শঙ্কর ও তার গ্যাং নিয়ে চলে যায়। তবে শঙ্কর তার লোকদেরকে বলে যে আমার গায়ে হাত দিয়েছে, ওর তথ্য বের কর, ওকে বুঝিয়ে দেবো আমি কে। এরপর উইলসন ডিউটি শেষ করে বাড়ি ফিরলে উইলসনের বাবা জর্জ উইলসনকে বলে, তুই যে নিজেকে কি ভাবিস, হিরো ভাবিস, সব জায়গায় গুন্ডাগিরি। তোর ভাগ্য ভালো সুভাষ মহেন্দ্র স্যারকে কল করে বুঝিয়েছে, না হলে প্রথম দিনেই তোর চাকরি চলে যেত। উইলসন এসব কথায় কান না দিয়েই ড্রেস চেঞ্জ করে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে সুভাষের সাথে দেখা হলে সুভাষ উইলসনকে বোঝায় যে আমরা পুলিশের চাকরি করি, আমাদের অনেক কিছু মাথায় রেখে চলতে হয়। এমনিতেই মহেন্দ্র স্যারের টাকা এখনো পরিশোধ করা। উইলসন বলে, আমার গাড়িটা বিক্রি হয়ে গেলে আমি তার টাকা দিয়ে দিব। এরপর মূলত এসিপি লক্ষ্মী এসআই তিয়াগারাজেরই মেয়ে। লক্ষ্মী ডিউটিতে যাওয়ার আগে তিয়াগারাজ কি বলছিল যে বিকেলে বাড়ি দেখতে আসবে। সালমান, তোমার কিছু বলার দরকার নেই, যা বলার আমি বলবো। মূলত লক্ষ্মী বাড়িটা বিক্রি করতে চাই, কিন্তু তিয়াগারাজ তার হাতে গড়া এই বাড়িটি কখনোই বিক্রি করতে চায় না। অন্যদিকে সেই পানিপুরিওয়ালা রাজুকে দেখানো হয়। রাজুর স্ত্রী যমুনা রাজুকে বলছিল, একবার শেঠের সাথে কথা বলেই দেখো না। তো কথা মতো রাজু শেঠকে কল দেয় এবং ছেলের চিকিৎসার জন্য 5 লাখ টাকা ধার চাই। শেঠ বলে, তুমি 2 দিন পর আমার সাথে দেখা করো আর টাকা নিয়ে যেও। টাকার ব্যবস্থা হয়। রাজু আর যমুনা এখন চিন্তামুক্ত। ডক্টর সাহানা আর উইলসন 3 বছর যাবৎ একে অপরকে ভালোবাসে। সাহানা বহুবার উইলসনকে তার ভাইয়ের সাথে দেখা করতে বলেছে, কিন্তু উইলসন কখনোই দেখা করেনি। এখন আবার সাহানার ভাই তার জন্য পাত্র খুঁজছে। এজন্য যে কোনো মূল্যেই সাহানা উইলসনকে তার ভাইয়ের সাথে বিয়ের কথা বলতে বলে। উইলসন বলে, ঠিক আছে, আমি কালই তোমাদের বাড়িতে গিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলবো। অন্যদিকে লক্ষ্মীর কথা মতো সালমান পার্টি নিয়ে বাড়ি দেখাতে এসেছে। তারাই বাড়িটি কিনে বাড়ি ভেঙে এখানে হোটেল বানাবে। পুরো বাড়ি ঘুরে জমি দেখে তাদের পছন্দ হয়ে যায়। সালমান লক্ষ্মীকে কল করে জানালে লক্ষ্মী বলে দেয় তাহলে ওদের একটু অপেক্ষা করতে, কারণ এই মাসের 18 তারিখের আগে আমরা শিফট করতে পারবো না। সালমান বলে, ঠিক আছে, তাই হবে। এরপর তারা চলে যায়, কিন্তু নিজ হাতে গড়া বাড়িটি তিয়াগারাজ কিছুতেই বিক্রি করতে চায় না। এরপর রাতে রাজু বারবার ওই শেঠকে কল করেই যাচ্ছে, কিন্তু শেঠকে পাচ্ছে না।
এখন সাধারণ একজন পানিপুরিওয়ালা ছেলের চিকিৎসার জন্য টাকা কিভাবে জোগাড় করবে? রাজু কিছুতেই বুঝতে পারছে না। ওই রাতে এক বাড়িতে চোরা খুন হয়, আর খবর পেয়ে এই লক্ষ্মী ঘটনাস্থলে এলে এসআই রুদ্রা জানায় লোকটি আইটি স্পেশালিস্ট। স্বামী স্ত্রী দুজনেরই খুন হয়েছে। তাদের একমাত্র মেয়ে একটি কম্পিটিশনের জন্য বাইরে ছিল। বাড়ি ফিরে বাবা মাকে এই অবস্থায় দেখতে পেয়েছে। লক্ষ্মী জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে মেয়েটা চিৎকার করে কান্না করছে। এর মধ্যে পাশের বাড়ির সিসিটিভি চেক করেও দেখা যায় মাস্ক পরিহিত একজন ব্যক্তি বাড়ির পিছন দিয়ে পালিয়ে যাচ্ছে। তার মানে এটা কোনো গ্যাং এর কাজ নয়, এটা একা ব্যক্তির কাজ, যে কিনা হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনগুলো করছে। অন্যদিকে উইলসনকে দেখা যায় সাহানার বাড়িতে এসেছে। সাহানার ভাই বলে, আমি বেশ কিছুদিন যাবৎ তোমার উপর নজর রাখছি, তুমি খুব ভালো ছেলে, কিন্তু এই বিয়েতে আমি সম্মতি দিতে পারছি না, কারণ সমাজ ধর্ম নিয়ে প্রশ্ন তুলবে। মূলত উইলসন খ্রিস্টান ধর্মের, এজন্য সাহানার ভাই রাজি হচ্ছিল না। আর এটা দেখে উইলসন সেখান থেকে বেরিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর সাহানা উইলসনের সাথে দেখা করে এবং উইলসনকে আবারও বোঝানোর চেষ্টা করে যে ভাইয়া না চাইলে বিয়েটা সম্ভব না, তুমি আবার ভাইয়ার সাথে দেখা করো। তবে কথার মাঝেই শঙ্কর তার দলবল নিয়ে সেখানে এসে হাজির হয়। ওদেরকে দেখে সাহানা উইলসনকে নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু শঙ্কর সাহানাকে নিয়ে বাজে কথা বলায় রাগ সামলাতে না পেরে উইলসন আবারও শঙ্কর আর তার দলবলকে বেদম মারধর করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। পরদিন রাতে রাজু কাজে যাচ্ছিল। যমুনা জানায় বাসন্তের শরীরটা আজ খুব খারাপ, ঔষধও শেষ হয়ে গেছে। কিন্তু রাজুর কাছে ঔষধ আনার মতো কোনো টাকাই ছিল না। তারপরেও রাজু খালি প্যাকেটগুলো নিয়েই বেরিয়ে যায়। এদিকে মহেন্দ্রের টাকা শোধ করতে উইলসন শাহানার কাছ থেকে টাকা ধার নিচ্ছে। শাহানার কথা, সব ধার দেনা শোধ করে দাও, নতুন করে সবকিছু শুরু করো। অন্যদিকে তিয়াকারাজ যেহেতু নাইট শিফটে যাবে, সে রেডি হচ্ছিল, কিন্তু লক্ষ্মী এখনো সেই বাচ্চা মেয়েটার কথাই ভাবছিল। তিয়াকারাজ বোঝাই, এই চাকরিতে অনেক কিছুই ঘটে, সব মনে রাখলে চাকরি করা যায় না। আর এত কিছুর মধ্যে বাড়িটা বিক্রি করাটা কি খুবই জরুরি? লক্ষ্মীও বুঝতে পারে এবং বলে, তুমি তো চাও না বাড়ি বিক্রি করি, আমারও তো একটা ইচ্ছা আছে, তাই না? তুমি তো আছো তোমার পুরনো স্মৃতি নিয়ে। তিয়াগারাজ বলে, দেখ, আমরা কোথায় থাকি তার উপর সুখ নির্ভর করে না, আমরা কিভাবে জীবন যাপন করি তার উপর সুখ নির্ভর করে। আর স্মৃতি কি জিনিস তা তুই এখন বুঝবি না। তাদের কথার মাঝেই গ্যাস সিলিন্ডার চেঞ্জ করতে একটি লোক আসে। চেঞ্জ করার সময় কথায় কথায় ছেলেটি বলছিল যে আপনাদের ডাইনিং টেবিলটা আগের জায়গাতে নেই কেন? তিয়াগারাজ ধমক দিয়ে বলে, যা করতে এসেছিস তাই কর। তবে তার কথায় লক্ষ্মীর মাথায় একটি ক্লু আসে, তার মানে গ্যাস সিলিন্ডার চেঞ্জ করার লোকটা তাদের বাড়ির সম্পর্কে ভালো করেই জানে। সাথে সাথে লক্ষ্মী থানায় যায় এবং মহেন্দারকেও বলে খুনি এমন একজন হবে যে ফ্রিকুয়েন্টলি বাড়ি যাতায়াত করত। সে ঘরের সবকিছু সম্পর্কে ভালো করেই জানে, যেটা গ্যাস সিলিন্ডারওয়ালাও হতে পারে। এজন্য সে সকল বাড়ির খুনগুলো হয়েছে সবগুলো তথ্য নিয়ে জানা যায় ওই সকল বাড়িতেই ধন্য গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার ডেলিভারি করা হতো। আর সম্প্রতি এই বাড়িগুলোতে সিলিন্ডার রিফিলও করা হয়েছে। অন্যদিকে রাজু শেঠের কথা মতো শেঠকে কল করলে শেঠ জানায়, আমি তো আজই পুনেতে চলে এসেছি, 20 দিন পর ফিরবো, তারপর দেখা করো। তার মানে রাজু শেঠের থেকে টাকা পাচ্ছে না। বাড়িতে বাসন্তেরও শরীরটা খুবই খারাপ, বাসন্ত শ্বাস নিতেও পারছে না, চোখ বন্ধ হয়ে গেছে। যমুনাও কিছু বুঝতে না পেরে রাজুকে কল করে। রাজু বলে, তুমি চিন্তা করো না, তুমি ওকে নিয়ে আমার দোকানে চলে এসো, এখান থেকে ওকে হসপিটালে নিয়ে যাব। সাথে সাথে রাজু ডক্টর সানাকে কল করে জানালে সানাও বলে একদম দেরি না করে ওকে দ্রুত হসপিটালে নিয়ে চলে আসুন। আবার সানার থেকে টাকা ধার নিয়ে উইলসন বাড়ি ফিরছিল। তখনই মহেন্দর কল করে দ্রুত থানায় যেতে বলে। এজন্য উইলসন থানায় যাচ্ছিল। এর মধ্যে সামনে একটি বাইক এসে পড়ায় উইলসন পাশের একটি বোর্ডে গিয়ে ধাক্কা দেয়। জায়গাটি ছিল রোডের মোড়ে, আর এই মোড়ের পাশে রাজুর দোকান। তাই রাজু দেখা মাত্রই উইলসনকে কার থেকে বের করে তার দোকানে নিয়ে বসায়। উইলসনের আঙুল দিয়ে রক্ত পড়ছিল, যে জন্য রাজু মুছে দিতে চাইলে উইলসন বলে, আমার কারের মধ্যে ব্যান্ডেজ আছে। এজন্য রাজু ব্যান্ডেজ আনতে কারে যায়, কিন্তু কারের ড্যাশবোর্ড খুলতেই দেখে ভিতরে অনেকগুলো টাকা। এদিকে ছেলেকে বাঁচাতে তার টাকার দরকার, তাই অনেক ভেবেচিন্তে রাজু এই টাকাগুলো নিয়ে প্রথমে তার ভ্যানে রেখে দেয়, এরপর উইলসনের আঙুলে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এরপর উইলসন রাজুকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু যখনই সে গাড়িতে গিয়ে ব্যান্ডেজ রাখতে যাবে উইলসন লক্ষ্য করে সেখানে কোনো টাকাই নেই। উইলসনের সন্দেহ হয় রাজুই হয়তো কাজটা করেছে। আবার রাজুকেও দেখা যায় দ্রুত দোকান গুছিয়ে ফেলছে। এটা দেখা মাত্রই উইলসন কার ঘোরায়, আর তখনই একটি মিরর ভেঙে যায়। উইলসন প্রথমে রাজুর কাছে টাকার কথা জানতে চায়, কিন্তু রাজু স্বীকারই করছিল না। তাই উইলসন নিজেই চেক করে এবং টাকাগুলো পেয়েও যায়। রাজু বলে, স্যার, আমি নিরুপায়, আমার ছেলের চিকিৎসার জন্য টাকা লাগবে। উইলসনের কথা, তার জন্য চুরি করবে? এরপর রাজু উইলসনের থেকে টাকা কেড়ে নিতেই যাচ্ছিল। রাজুর কথা, স্যার, আমার টাকা লাগবেই, আমার ছেলেকে আমার বাঁচাতেই হবে।
এরপর শুরু হয় দুজনের মধ্যে ধস্তাধস্তি। আর এখানে আসে এক টুইস্ট। ধস্তাধস্তির এক পর্যায়ে এমন একটা ঘটনা ঘটে যায় যা উইলসন কখনোই ভাবেনি। উইলসন লক্ষ্য করে রাজু পড়ে আছে। মূলত উইলসনের ধাক্কায় রাজু পাথরের উপর আঘাত পেয়েছে। উইলসন রাজুকে জাগানোর চেষ্টা করে, তবে রাজুর কোনো সাড়া নেই। উইলসন রাজুর মাথার পিছে হাত দিয়ে দেখতে পায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আর রাজু সেখানেই মারা গিয়েছে। উইলসন তো পুরোই হতভম্ব। এদিকে পুলিশের পেট্রোল গাড়ি থেকে সাইলেন্সের আওয়াজ আসছিল, এজন্য উইলসন সাথে সাথে রাজুকে ঢেকে ফেলে। আর তিয়াগারাজও পানিপুরির ভ্যান দেখে নেমে আসে এবং উইলসনের কাছে জানতে চায়, এখানে তুমি কি করছো? উইলসন বলে, পানিপুরি খেতে দাঁড়িয়েছিলাম, দোকানদার পানি আনতে গিয়েছে। মূলত তিয়াগারাজ রাতে ডিউটি করে আর উইলসন সকালে, তাই তিয়াগারাজ উইলসনকে এখনো চিনে না। তিয়াগারাজ উইলসনকে বলে যে ও ফিরলে ওকে বলবে দ্রুত দোকান বন্ধ করে এখান থেকে চলে যেতে। বলেই তিয়াগারাজ চলে যায় আর উইলসন সাথে সাথে চলে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যেতেই তিয়াগারাজের মনে পড়ে সেখানে তো বালতি ভর্তি পানি ছিল, তাহলে উইলসন নিশ্চয় মিথ্যে বলছে। আবার উইলসনেরও মনে খটকা লাগে, তাই গাড়ি ঘুরিয়ে সেখানেই ফিরে আসে এবং রাজুর বডিটিকে কারের পিছে নিয়ে ওই পাথরের রক্ত পানি সব পরিষ্কার করে গাড়ির নম্বর প্লেট খুলে চলে যাচ্ছিল। এতক্ষণে তিয়াগারাজও ফিরে আসে, দেখে উইলসনের কারে নম্বর প্লেট খোলা, তাই তারা উইলসনের পিছু করতে শুরু করে। এর মধ্যেই যমুনা এসে দেখে রাজু নেই। যমুনা আশেপাশেও খোঁজে, রাজুকে না পেয়ে ছেলেকে নিয়ে দ্রুত হসপিটালে চলে যায়। আবার এদিকে পুলিশ ধন্য গ্যাস এজেন্সিতে খোঁজ নিয়ে জানতে পারে যে সকল বাড়িতে খুন হয়েছে ওইসব বাড়িতেই সেলভারাজ নামে একজন সিলিন্ডার ডেলিভারি দিতে যাইতো। এজন্য পুলিশ সেলভারাজকে খোঁজ করতে শুরু করে। অন্যদিকে তিয়াগারাজ উইলসনের পিছু করেই যাচ্ছে। তিয়াগারাজ দেখে উইলসন একটি পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভর্তি করে আবার যেতে শুরু করে। এদিকে সেলভাকে ধরতে গেলে সেলভা পুলিশের হাত থেকে পালিয়ে যায়। এজন্য পুরো এলাকাটি ব্লক করে দেওয়া হয়। রাস্তায় চেকপোস্ট বসিয়ে দেওয়া হয়, চেকিং শুরু করা হয়। উইলসন চলতে চলতে একটি চেকপোস্টের সামনে এসে পড়ে। এজন্য উইলসনের মনের মধ্যে এখন ভয় কাজ করছে, চেক করলেই তো সে ধরা পড়ে যাবে। তবে ঠিক তখনই সুভাষ উইলসনের কারে উঠে যাওয়ায় কারটি চেক করা ছাড়াই ছেড়ে দেওয়া হয়। মূলত সুভাষ বাড়িতে যাবে, তাই উইলসনের পাশে উঠে পড়ে। তিয়াগারাজও তখন পিছু পিছুই যাচ্ছে। সুভাষ কারের মধ্যে উইলসনের সাথে কথা বলছিল, কিন্তু উইলসন ভয়ে আর চিন্তায় ঘামছে, কেমন যেন উদ্ভট আচরণ করতে শুরু করেছে। আবার পেট্রোলের গন্ধ পেয়ে সুভাষ পিছে তাকাতেই ওই জারটি দেখে জানতে চায়, এত পেট্রোল দিয়ে তুমি কি করবে? উইলসন বলে, বাইকের জন্য। এরপর সুভাষের বাড়ির সামনে এলে সুভাষ উইলসনকে নামিয়ে দিলে দুজনেই স্মোক করে এবং উইলসনও বারবার শুধু কারের পিছের দিকে তাকাচ্ছে। আবার তিয়াগারাজও বুঝতে পারছে না সুভাষের সাথে সে কি করছে। সিগারেট শেষ করে উইলসন চলে যায়। তবে উইলসন যাওয়া মাত্রই সুভাষ লক্ষ্য করে মাটিতে কিছু পড়েছে। সুভাষ হাত দিতেই দেখে তো রক্ত। তার মানে এজন্যই উইলসন ঘামছিল, ড্রাইভ করার সময় বারবার হাত কাঁপছিল আর বারবার পিছে তাকাচ্ছিল। আবার এদিকে পুলিশ সেলভামকে একটি বাড়িতে ঘিরে রেখেছে। খবর পেয়ে লক্ষ্মীও এসেছে। সেলভাম মূলত শঙ্করের ছোট ভাই, তাই শঙ্কর এদিকে আসছে। আবার উইলসন একটি নির্জন স্থানে এসে রাজুর বডিটি বের করে টানতে টানতে মাঠের মধ্যে নিয়ে যায়। ওই পুরো বডিতে পেট্রোল ঢালছিল। আর তখনই সুভাষ এসে পড়ে এবং জানতে চায় এসব কি হচ্ছে। এরপর উইলসন শুরু থেকে যা কিছু ঘটেছে সুভাষকে সবকিছুই খুলে বলে। সুভাষ বলে, ঠিক আছে, এখন যা করতে হবে আমি করব। আবার তিয়াগারাজ দূর থেকে দাঁড়িয়ে সবই দেখছিল, কিন্তু সেখানে এক্স্যাক্টলি কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তিয়াগারাজ লক্ষ্মীকে কল করে, কিন্তু লক্ষ্মী তার ফোন কারে রেখে সেলভামের ওখানে গিয়েছে। লক্ষ্মী সেলভামকে গান পয়েন্ট করতেই সেলভাম তার সব দোষ স্বীকার করে নেয়। আর সাথে সাথেই লক্ষ্মী সেলভামকে সেখানেই শুট করে দেয় এবং মহেন্দরকেও বলে বডি ক্লিয়ার করে সব অফ দ্য রেকর্ড করে রাখতে। লক্ষ্মীর চোখে এখন খুনিদের এমনই বিচার হওয়া উচিত। কথা মতো তাই করা হয়। আর এরপর শঙ্কর এসে দেখে মেঝেতে শুধু সেলভামের রক্ত পড়ে আছে। অন্যদিকে যমুনা বাসন্তকে হসপিটালে নিয়ে গেলে ডক্টররা অনেক চেষ্টার পরও বাসন্তকে বাঁচাতে পারে না। এদিকে দূর থেকে কিছু বুঝতে না পেরে তিয়াগারাজও এগিয়ে আসে। রাজুর বডিটি দেখেই বলে, তাহলে এই খুন এই করেছে? কিন্তু সুভাষ বলে, দেখো তিয়াগারাজ, ও আমার বন্ধু, আমাদের ডিপার্টমেন্টেরই, ভুলবশত খুন হয়ে গেছে, তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি। কিন্তু তিয়াগারাজের কথা, স্যার টাইম তো হয়েছে, অ্যাটলিস্ট স্টেশনে তো জানাবেন। তবে সুভাষ বলে, তুমি আমাকে বোঝাতে এসো না, তুমি কিছু দেখোনি, তুমি কিছু জানো না। তবে সুভাষ যতই যাই বলুক না কেন, তিয়াগারাজ বলে, স্যার আপনি সিনিয়র বলে একজন খুনিকে সাপোর্ট করছেন। উইলসনও বোঝানোর চেষ্টা করছে যে সবকিছু অ্যাক্সিডেন্টলি হয়েছে। এরপরেও তিয়াগারাজ থানায় কল করতে গেলে সুভাষ বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর শুরু হয় ধস্তাধস্তি। আর ধস্তাধস্তি
ধস্তাধস্তির এক পর্যায়ে পেট্রোল পড়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে সুভাষ গান বের করে তিয়াগারাজকে শুট করতেই যাচ্ছিল। উইলসনও বাধা দিতেই যাবে, তখনই আচমকা গান ফায়ার হয়ে চারিদিকে আগুন লেগে যায়। আর সাথে সাথেই সুভাষ, তিয়াগারাজ আর ওই কনস্টেবল সহ 3 জন সেখানে পুড়ে যায়। উইলসনও এগুলো দেখে দ্রুত গাড়ি নিয়ে একটি নির্জন স্থানে পার্ক করে বাড়িতে চলে যায়। এদিকে তিয়াগারাজের পেট্রোল টিম রেসপন্স না করায় কার্টকে ট্রেস করে ওই লোকেশনে আসতেই তিয়াগারাজদের এই অবস্থা দেখে পুলিশের অন্য একটি টিম দ্রুত হসপিটালে নিয়ে যায়। তিয়াগারাজ তখনও জীবিত ছিল। খবর পেয়ে লক্ষ্মীও এসেছে, তবে কিছু সময় পরে তিয়াগারাজের মৃত্যু হয়। এদিকে ফরেন্সিক টিম কর্নাডার ওই লোকেশন কাজ করেই যাচ্ছে। এর মধ্যে লক্ষ্মী এসে সবাইকে বলে, আজ আমাদের 3 জন কলিগ, যারা কারোর ভাই, কারোর স্বামী, কারোর সন্তান বা কারোর বাবা নির্মমভাবে খুন হয়েছে। যে এই খুনগুলো করেছে তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, কারণ এখন এটা প্রফেশনাল না, পার্সোনাল হয়ে গেছে। খুনি যেই হোক না কেন এই সময়ের মধ্যে 30 কিলোমিটারের বেশি যেতেই পারবে না। তাই হোস্টেল, রেস্টুরেন্ট, বার, রোড সব জায়গায় সিসিটিভি চেক করো, চেকপোস্ট লাগাও, যে কোনো মূল্যে খুনিকে আমার চাই। কিন্তু লক্ষ্মী তো জানে না খুনি তার সামনেই ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে। আবার অন্যদিকে ছোট ভাইয়ের চিতা ঠান্ডা হওয়ার আগেই শঙ্কর লক্ষ্মীর মৃত্যু দেখতে যায়, এজন্য সে প্রিপারেশন নিচ্ছে। লক্ষ্মীর লোকেশন থেকে থানায় ফেরার পর এসআই রঘু জানায় স্যার একটি মেরুন কারকে ফলো করছিল, এজন্য এই মেরুন কারকে ক্লু ধরে তদন্ত করা শুরু করা হয়। লোকেশনে যেতে এখান থেকে 3টি রোড আছে। ফোন লোকেশন বলছে তারা হয়লা রোড নিয়েছিল, এজন্য হয়লা রোড থেকে শুরু করা হয়। এদিকে হয়লা রোডের পাশে যে সকল হোটেল, লঞ্চে সিসিটিভি আছে, উইলসন সেগুলো সিসিটিভি চেক করতে শুরু করে। উইলসন খেয়াল করে সিসিটিভিতে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। এর মধ্যে লোকাল থানার এসআই প্রভু ফুটেজ কালেক্ট করতে এসে জানতে পারে তার আগে সিসিটিভি হার্ড ডিস্ক নিয়ে আরেকজন চলে গেছে। এজন্য প্রভু আরেকজন এসআই কেও কল করে জানতে চায় সে এসেছিল নাকি, কিন্তু সেও জানায় আমি কোনো সিসিটিভি কালেক্ট করিনি। তাহলে কে এসেছিল? অন্যদিকে লক্ষ্মী হাইলা রোড দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় রাস্তার পাশে উইলসনের কারের ওই ভাঙা লুকিং গ্লাসটি দেখতে পায়, আর স্পট দেখে সে বুঝতে পারে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর চোখ পড়ে পাশে রাজুর পানিপুরির স্টলের দিকে। লক্ষ্মী আশেপাশে ভালো করে খেয়াল করে কোথাও কেউ নেই, তবে পাশের একটি পাথরের উপর পড়ে থাকা পাতায় রক্তের দাগ দেখে লক্ষ্মীর মনে সন্দেহ হয় এবং মনে পড়ে ফরেন্সিক এক্সপার্ট বলেছিল যে বডিটি শনাক্ত করা যায়নি দেখে মনে হচ্ছে মাথায় আঘাত পেয়ে আগেই তার মৃত্যু হয়েছে, তার মানে এটাই সেই স্পট হতে পারে। এজন্য লক্ষ্মী মহেন্দরকে বলে খোঁজ করো কোন কারের বাঁ পাশের লুকিং গ্লাস নেই, সাথে একটি হেডলাইটও নষ্ট, আর ওই গাড়ি আমাদের মেইন লিড হবে। এই রোড থেকে কর্নাটা পর্যন্ত 100 মিটার রেডিয়াসের মধ্যে সবকিছু চেক করো, আর ফরেন্সিক টিমকে ওইখানে ডাকো, মনে হচ্ছে এখানেই ফার্স্ট ক্রাইম হয়েছিল। এদিকে প্রভু যেখানেই ফুটেজ কালেক্ট করতে যাচ্ছে তারাই বলছে আপনার আগেই আপনাদের ডিপার্টমেন্টের একজন ফুটেজ নিয়ে গেছে। এজন্য প্রভু লক্ষ্মীকেও এই বিষয়টি জানিয়ে দেয় যে কিছু তো একটা হচ্ছেই, যা সে বুঝতে পারছে না। বাকি ছিল পোস্টমর্টম। এজন্য উইলসন ইচ্ছাপূর্বক ওই এসআই এর বাড়িতে ঢিল ছোড়ে, আর ভয় পেয়ে ওই এসআই তার স্ত্রী এসআই কে জানালে এসআই দ্রুত কন্ট্রোল রুমকে জানিয়ে দেয়। আর এর মধ্যেই উইলসন মর্গে গিয়ে ওই এসআই কে বলে যে আপনি বাড়িতে যান, পোস্টমর্টম রিপোর্ট আমি নিয়ে যাব। এজন্য ওই এসআই দ্রুতই বেরিয়ে যায়, আর উইলসনের ভিতরে গিয়ে দেখে বাইরে ডিউটিরত লোকটা কানে হেডফোন দিয়ে ভিডিও দেখছে। উইলসন একটি কলমদানি ফেলে দেয় এবং সে পরীক্ষা করে বুঝতে পারে যে সে কিছুই শুনতে পাচ্ছে না। এজন্য উইলসন তাকে মিথ্যা বলে যে তোমাকে যে ভিতরে ডাকছে, শোনা মাত্রই সে ভিতরে চলে যায়। এই সুযোগে উইলসন হসপিটালের একটি ব্ল্যাঙ্ক প্যাডে একটি সিল মেরে সেটা নিজের কাছে রেখে দেয়। এদিকে এসআই প্রভু ওই পেট্রোল পাম্পে গেলে একটি ফুটেজ পায় এবং থানায় নিয়ে ফুটেজটি পর্যবেক্ষণ করলে দেখা যায় কারের মধ্যে খ্রিস্টিয়ানদের একটি ক্রুসিফিক্স ঝোলানো রয়েছে, তার মানে সে নিশ্চয়ই খ্রিস্টিয়ান। তবে ড্রাইভারের ফেস দেখা যাচ্ছে না, এজন্য কন্ট্রোল রুম থেকে জানিয়ে দেওয়া হয় যে এলাননগর পেট্রোল পাম্পের সিসিটিভিতে কিলারের কার্ড দেখা গেছে, কারের নম্বর প্লেট নেই, একটি মিরর ভাঙা এবং হেডলাইট ভাঙা রয়েছে। পুরো ফোর্স তখন ওই কারের খোঁজে বেরিয়ে পড়ে। এর মধ্যে পোস্টমর্টম হয়ে গেলে উইলসনের রিপোর্ট নিয়ে বেরিয়ে যায়, আর ওই এসআই থানায় ফিরলে লক্ষ্মী পোস্টমর্টমের কথা জানতে চাইলে সেও জানায় পোস্টমর্টম রিপোর্ট উইলসন নিয়ে আসবে। কিন্তু সবকিছু জানার পর উইলসন আগে কারের কাছে যায় এবং কারের অন্য মিরর, হেডলাইট সবকিছুই ভেঙে দেয়, সাথে নম্বর প্লেটটিও লাগিয়ে এমন ভাবে রাখে যাতে মনে হয় যে বহুদিন আগেই এখানে কারটি রাখা হয়েছে। এদিকে কোথাও কোনো কার খুঁজে না পেয়ে তারা লক্ষ্মীকে জানিয়ে দেয় যে কোথাও পাওয়া যাচ্ছে না, তবে কারটি 9 ব্লক ক্রসও করেনি। এদিকে হাইলা রোড মানে রাজুর দোকানের আশেপাশে তল্লাশি করে রাজুর ফোনটি পাওয়া যায়, আর সেই ফোন থেকে
যমুনাকে কল করে পুলিশ যমুনাকে হসপিটাল থেকে থানায় নিয়ে আসে। লক্ষ্মীও জিজ্ঞাসাবাদ করলে যমুনা জানায় ফোনটি আমার স্বামী রাজুর, সে হয়লা রোডে পানিপুরি বিক্রি করত, বয়স 27, গত রাত থেকেই সে মিসিং। লক্ষ্মী স্পষ্টই বুঝতে পারে ওই আনআইডেন্টিফাই বডিটি রাজুরই, কিন্তু অন্যদিকে উইলসন রাজুর পোস্টমর্টম রিপোর্ট এনে খালি প্যাডে উল্টাপাল্টা বয়স, হাইট, ওয়েট সবকিছু বসিয়ে দেয় যাতে বডি আইডেন্টিফাই না করা যায়। তবে যমুনা স্পটে পাওয়া রাজুর স্যান্ডেল দেখে আইডেন্টিফাই করে ফেলেছে। পুলিশের হাতে উইলসনের জামার ছিঁড়া অংশও ছিল, এজন্য উইলসন তার জামাটিও জ্বালিয়ে স্টেশনে চলে যায়। এদিকে লক্ষ্মী ঠিক বুঝতে পারছিল না কি হচ্ছে। ব্লকে ঢোকার পর কার কোথায় চলে গেল। আবার আমাদের আগেই আমাদের ডিপার্টমেন্টের কেউ একজন সিসিটিভি সরিয়ে ফেলছে, কেউ নিশ্চয় আমাদের খুব কাছ থেকেই নজর রাখছে। এর মধ্যে উইলসন রিপোর্ট নিয়ে আসলে ওই এসআই উইলসনকে বলছিল, তোমার আসার আগে আমি ভিকটিমের ওয়াইফের সাথে কথা বলেছি, বাইরে বসে আছে, তুমি ওদের নামিয়ে দিয়ে আসো। তবে এটা শুনে উইলসনের চোখ তো একদম কপালে উঠে যায়। তারপর উইলসন যমুনার কাছে গিয়ে বলে, বডি হ্যান্ডওভার প্রসিডিউরে অনেক সময় লাগবে, চলুন আপনাকে বাড়ি নামিয়ে দিয়ে আসি। কিন্তু যমুনা শুধু বলে, আমার স্বামী কোনোদিন কারো খারাপ চায়নি, কারোর কোনো ক্ষতিও করেনি, ও তো শুধু আমাদের বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছিল। আমার বাচ্চাটা হসপিটালে মারা গেছে, ওই খুনি শুধু আমার স্বামীকেই না, আমার বাচ্চাকেও খুন করেছে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে আছি, আপনি শুধু ওই খুনিকে একবার ধরে আনুন, আমি তাকে একবার দেখতে চাই, আর তার কাছে জানতে চাইবো সে কেন আমার জীবনটা নষ্ট করে দিল। যমুনার কথা শুনে উইলসন এবার বুঝতে পারছে সে কত বড় ক্ষতি করে ফেলেছে। অন্যদিকে শঙ্কর তার দলবল নিয়ে লক্ষ্মীকে মারতে প্রস্তুতি নিচ্ছে। আবার উইলসনও থানা থেকে হসপিটালে গিয়ে শাহানার সাথে দেখা করে। এত রাতে উইলসনকে দেখে শাহানাও জানতে চাচ্ছিল, বাবার কিছু হয়নি তো, কি হয়েছে, আমাকে খুলে বলো। উইলসন তখন কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না আমি কি করছি, কিন্তু আমি কোনোদিন খারাপ কিছু করতে চাইনি, কাউকে কাঁদাতে চাইনি, কিন্তু উইলসন যা করেছে শাহানাকেও সে তা বলতে পারছে না। এদিকে লক্ষ্মী তার ডেস্কে বসে বসে কিছু একটা ভাবছিল, তখনই সামনে থাকা পোস্টমর্টম রিপোর্টের দিকে তার চোখ পড়ে। লক্ষ্মী রাজুর পোস্টমর্টম রিপোর্ট নিয়ে দেখে যমুনার স্টেটমেন্টের সাথে রিপোর্টের কোনো মিলই নেই। আবার ওই এসআই বলছিল উইলসন রিপোর্ট নিয়ে আসবে, কেউ আবার তাদের আগেই ওই সিসিটিভি ফুটেজ গুলো নিয়ে এসেছে। আবার সিসিটিভিতেও কারে ওই ক্রুসিফিক্স দেখা গিয়েছিল, তার মানে খুনি খ্রিস্টিয়ান। আবার উইলসনও তো খ্রিস্টিয়ান, এজন্য সন্দেহটা উইলসনের দিকেই যাচ্ছে। লক্ষ্মী উইলসনের ফোন লোকেশন বের করে, এখানেও দেখা যাচ্ছে টিয়াগারাজ উইলসনকে ফলো করছিল, আর কর্নারাতেও তাদের দুজনের ফোন লোকেশন সেম। এজন্য লক্ষ্মী আর বুঝতে বাকি থাকে না উইলসন এসব করছে। লক্ষ্মী মহেন্দ্রের কাছে জানতে চাই ও এখন কোথায়। মহেন্দ্র বলে, ম্যাডাম ও তো পেট্রোল ডিউটিতে থাকে, আমরা কি ওকে অ্যারেস্ট করব? লক্ষ্মী বলে, না, ওর নাম আমাদের পুলিশ রেকর্ড থেকেই মুছে ফেলতে হবে। যেমন কষ্ট পেয়ে আমাদের লোকেরা মারা গেছে, ওকেও সেম কষ্ট দিয়ে মারতে হবে, সেই কর্নারাতে নিয়ে যেতে হবে আর সব অব্দি রেকর্ড করে। এদিকে উইলসন তার বাবা জর্জকে সবকিছু খুলে বললে জর্জ কাঁদতে কাঁদতে বলছিল, সারেন্ডার করা ছাড়া কি আর কোনো পথ নেই, কারণ সারেন্ডার করলে উইলসন সবকিছুই শেষ হয়ে যাবে। এর মধ্যেই লক্ষ্মীর নির্দেশ মতো মহেন্দ্র উইলসনকে কল করে দ্রুত তার সাথে দেখা করতে বললে উইলসন মহেন্দ্রের সাথে দেখা করে, আর মহেন্দ্র উইলসনকে কর্নারার সেই স্পটে নিয়ে যায়। লক্ষ্মী এবং বাকিরাও তখন সেখানেই ছিল, উইলসনের অপেক্ষা করছিল। আর উইলসন নামা মাত্রই লক্ষ্মী উইলসনকে মারতে শুরু করে, সাথে অন্যরাও যে যেমন পারছে মারছে। উইলসনও বোঝানোর চেষ্টা করে যে সেটা ইচ্ছাপূর্বক করেনি, সবকিছু অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিন্তু কার কথা কে শোনে। এক পর্যায়ে উইলসন বেহুশ হয়ে যায়, আর তখনই শঙ্কর লোকজন নিয়ে লক্ষ্মীকে মারতে আসে। শুরু হয় দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি। শঙ্করের দল যেহেতু পরিমাণে বেশি, তাই পুলিশ মার খাচ্ছিল। এক পর্যায়ে শঙ্কর লক্ষ্মীকে মারতে যায়, আর তখনই উইলসনের জ্ঞান ফিরে আসে। এরপর উইলসন নিজের জীবন বাজি রেখে একে একে সবার সাথে ফাইট করে, লক্ষ্মীকেও বাঁচায়। লক্ষ্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই দেখছে। এরপর উইলসনকে অ্যারেস্ট করা হয়। ঘটনার কয়েকদিন পর যমুনা তার মেয়েকে নিয়ে রাজুর দোকান খুলছে। লক্ষ্মীও সালমানকে ডেকে জানিয়ে দেয় এই বাড়িটি সে আর বিক্রি করবে না, কারণ লক্ষ্মী এবার বুঝতে পারছে স্মৃতি কি জিনিস। উইলসনকেও কোর্ট থেকে জেলে নেওয়া হচ্ছে। কোর্টের বাইরে জর্জ আর শাহানা অপলক দৃষ্টিতে উইলসনের দিকে তাকিয়ে আছে। মাত্র একটি রাতের দুর্ঘটনা উইলসনের জীবনটি একদম তছনছ করে দিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।